তাই ছোট্ট ঘরটাকে হঠাৎ করে আগের চেয়ে বেশি সংকীর্ণ লাগছে, যেন দেয়ালগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, তাকে আরো অসহায় করে তুলছে। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা, একটা অপমানের কষ্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় না। চোখে পানি জমে আছে, কিন্তু সে চাইলেও ফেলে দিতে পারছে না। আজকের পর থেকে তাকে নিশানকে ভাইয়া বলতে হবে। শুধু এই একটা চিন্তাই তার মনটাকে অস্থির করে তুলছে। কিছু কিছু সম্পর্কের নাম পরিবর্তন হয়ে গেলে সেটার ব্যথা বোঝানোর মতো কোনো শব্দ থাকে না। ধীরে ধীরে মাথা নিচু করলো শৈলী, হাতের আঙুলগুলো মুঠো করে ধরলো। তার এতদিনের সব অনুভূতি, সব মুহূর্তগুলো কি এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল? তার কি সত্যি এখানে থাকার কোনো অধিকার নেই? শৈলী জানালার বাইরে তাকালো। এক পশলা বৃষ্টি নামতে শুরু করেছে। বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, ঠিক যেমন করে তার আবদ্ধ কান্নাগুলো বুকের গভীরে চেপে বসে আছে। অনেকক্ষণ চুপচাপ থেকে শৈলী ধীরে ধীরে ডায়েরির পাতাটা উল্টে নিল। তার ছোট্ট নীল রঙের ডায়েরি, যেখানে কেবল তার মনের কথা লেখা থাকে। কেউ কখনো পড়ে না, জানে না। পাতাটা খালি দেখে একটা গভীর শ্বাস নিল শৈলী। তারপর কলমটা হাতের মধ্যে শক্ত করে ধরে প্রথম লাইনটা লিখল। সব সম্পর্কের নাম দেওয়া যায় না, কিছু অনুভূতির কেবল অনুভব করাই ভালো। তার হাত কাঁপছে, কিন্তু সে থামল না। অক্ষরগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো। তার ভিতরের কথা যেন কাগজে ফুটে উঠেছে। আজ আমাকে নতুন একটা নাম দিতে বলা হয়েছে, যে মানুষটাকে দেখে এই কঠিন দুনিয়াটাকে সহ্য করা শিখেছি, যার কথায় একটু ভরসা পাই, তাকে আজ থেকে অন্য নামে ডাকতে হবে। কিন্তু আমার মনের ডাক কি বদলে যাবে? আমি কি পারবো সত্যি? কলমটা থামিয়ে শৈলী গভীর শ্বাস নিল। বুকের মধ্যে যেটা দলা পাকিয়েছে সেটা বের করে দেওয়ার জন্যই যেন এই ডায়েরি। বাইরে বৃষ্টি বাড়ছে, জানালার কাছ বৃষ্টির ফোঁটায় ঢেকে যাচ্ছে, আর শৈলী তার মনের ভেতরের বৃষ্টি ডায়েরির পাতায় নামিয়ে আনছে, একটা একটা শব্দের ভেতর দিয়ে। আরো কিছুক্ষণ চুপচাপ থেকে ভেবে লেখা পাতাটা উল্টে ফেলল শৈলী। এরপরে নতুন পৃষ্ঠায় আবারও প্রথম থেকে খুব যত্ন করে লিখতে শুরু করলো কার উদ্দেশ্যে কিছু কথা, যা ব্যক্ত হবে ডায়েরিতে, আটকা পড়ে থাকবে কাগজে। প্রিয়, এই সম্বোধনটার মানে আপনি জানেন কিনা জানি না, জানার প্রয়োজনও হয়তো নেই। তবু লিখলাম, কারণ আপনার নাম উচ্চারণ করার অধিকার আমার নেই। আমি যে কিছু চাইতে পারি না, আমি যে শুধুই কাঙাল। আপনার সামনে এলে আমি কথা হারিয়ে ফেলি, নিজেকে অপরিচিত মনে হয়। আপনি কি জানেন কতবার ইচ্ছে হয়েছে কিছু বলার, কিন্তু আমি তো জানি আমার বলা না বলা কিছুই এসে যায় না। আপনি যেমন ছিলেন তেমনি থাকবেন। তবু আমার এই একরোগা হৃদয় যেন মানতে চায় না। দূরত্ব রেখেও আপনাকে কাছে পাওয়ার এই আকাঙ্ক্ষা কিভাবে বোঝায়? আমি আপনাকে ভয় পাই, শ্রদ্ধা করি, আর নিঃশব্দে হয়তো এরকম দুর্বলতাই বলতে পারে। আপনার ছায়া হয়ে থাকতে চাই। আপনার একটুখানি প্রশ্রয় পেলে মনে হয় এই জীবন ধন্য, আবার একটুখানি অবহেলাতে শূন্য লাগে। আরেকটা কথা, আপনি মাঝে মাঝে আমাকে হিমরূপা বলে ডাকেন। কেন ডাকেন জানি না, হয়তো কোনো বিশেষ অর্থ আছে, হয়তো কোনো এক অলিখিত নাম যেটা শুধু আপনার কাছে অর্থবহ। কিন্তু আমি জানি না, এই নামটা শুনলে আমার হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। আপনি জানেন না, আমি লুকিয়ে লুকিয়ে কতবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি, আমি কি সত্যি হিমরূপা? আমি কি সত্যি আপনার ডাকে তৈরি এক প্রতিচ্ছবি? আপনি কখনো বুঝতে পারবেন না আমি কেমন করে আপনার প্রতিটা কথা মনে রাখি, আপনার প্রতিটা অভিব্যক্তি লক্ষ্য করি। কতবার ইচ্ছে হয়েছে জানতে, আমি কি একবারের জন্য আপনার চোখে পড়েছি, কিন্তু জানতে চাইতে পারিনি। কারণ ওই শৈলী নামক এতিমের চাওয়া পাওয়া থাকলে নাকি সেটা আরও বেদনাদায়ক হয়ে যায়। তাই কিচ্ছু চাই না, কিছু বলতেও চাই না, শুধু এইটুকু বলি, নিশান ভাই, আপনার মনে যে কোনো কোণে যদি একটুখানি জায়গা ফাঁকা থাকে, তবে একবার আমাকে মনে রাখবেন। আমি চাই না আপনি আমাকে বুঝুন, শুধু চাই আপনার পৃথিবীর কোথাও আমার অস্তিত্বটা থাকুক, একটুখানি থাকলেও থাকুক। কারো পথের ধুলো হয়ে আমি কি থাকতে পারি? কারো চাহনির আলো ছুঁয়ে? কেউ যদি আমায় ডাকে হিমরূপা নাম ধরে, কেউ কি জানবে কি, বুঝবে কি? একটা মন নীরবে চায় কারো ছায়ায় একটুখানি ঠায়। কোনো একজনের হিমরূপা, শৈলী। গাড়ি টেনে দিতেই বড় করে শ্বাস ফেলল শৈলী।
আজ অনেকদিন পর ডায়েরিতে লিখে তার শান্তি লাগছে। অসহনীয় যন্ত্রণা যখন সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখনই মাঝে মাঝে শৈলী ডায়েরিতে মনে থাকা সব অগোছালো শব্দগুলো গুছিয়ে কলমের কালিতে ফুটিয়ে তোলে। গত কয়েকদিন সময় না পাওয়ায় আজ আবারও ডায়েরিটা হাতে তুলেছে সে। নিশানের উদ্দেশ্যে যত কথা থাকে সব কথাই শৈলী খুব গুছিয়ে এই ডায়েরিতে লিখে রাখে। মাঝে মাঝে পড়তেও ভালো লাগে। সম্প্রতি লেখায় কলমটা গুজে ডায়েরিটা বন্ধ করলো শৈলী। চোখ তুলে তাকালো শূন্যে। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে শুকনো ঢোক গিলল। মাঝে মাঝে জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে ইচ্ছা করে, কিন্তু এটাও তো সম্ভব না। মাত্র রিমি চৌকাঠ পেরিয়ে বাড়িতে ঢুকলো। দুহাতে একগাদা শপিং ব্যাগ, মুখে আনন্দের ঝলক, চোখে মুখে এমন উচ্ছ্বাস যেন পুরো শপিং মলই সে কিনে এনেছে। গাঢ় নীল একটা টপ, সাথে কালো জিন্স, সব মিলিয়ে বেশ সাজগোজ করেই বেরিয়েছিল রিমি। এখন হাতে এতগুলো ব্যাগ সামলাতে সামলাতেই হাঁপিয়ে উঠছে। বাড়িতে ঢুকেই উচ্ছ্বাস ভরা কণ্ঠে রিমি ডাক দিল, শৈলীপু, ও শৈলীপু, আল্লাহ রস্তে নিচে নামো, আমায় একটু সাহায্য করো। দেখো আজ কি কি এনেছি, পুরো দোকান ফাঁকা করে দিয়েছে। কণ্ঠে খুশির রেশ থাকলেও কপালের বিন্দু বিন্দু ঘাম আর হাঁপানো দেখে মনে হচ্ছে বিশাল একটা যুদ্ধ জিতে ফিরেছে। ঘরে অন্যমনস্ক হয়ে বসে থাকা শৈলী চমকে তাকালো দরজার দিকে, যেন হঠাৎ ঘোর কেটে গেল। রিমিকে এমন পাগলের মতো চিৎকার করতে খুব একটা দেখা যায় না। হঠাৎ তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠে নিচে নামতে গেল শৈলী, কিন্তু এতটাই তড়িঘড়ি করছিল যে খেয়ালই করলো না নিজের সবচেয়ে গোপন জিনিসটি রেখে যাচ্ছে বিছানায়, তার ডায়েরি। যে ডায়েরিটা এতদিন সর্বদাই শৈলী আলমারির ভেতরে ঢুকিয়ে রাখত। আজ তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে হন্তদন্ত হয়ে নিচে ছোটার কারণে যত্নে রাখা ডায়েরিটা অযত্নে ফেলে গেল বিছানার উপরে। সারাদিনের যত্নে রাখা সেই ডায়েরি আজ অসাবধানতায় পড়ে রইল বিছানার উপর। পাতাগুলো বন্ধ থাকলেও এক প্রকার চাপা শ্বাস ফেলে অপেক্ষা করছে, যেন মুক্তির আশায় বন্দী ছিল এতদিন। ঘরের জানালাটা খানিকটা খোলা, আর বিকেলের নরম বাতাস ধীরে ধীরে ঢুকছে ভিতরে। হঠাৎ একটা তীব্র হাওয়া এসে ঝাপটা দিল জানালায়। পর্দা উড়ে উঠল বাতাসের তালে। সেই সাথে বিছানায় পড়ে থাকা ডায়েরিটার উপরও লাগলো বাতাসের ছোঁয়া। প্রথমে মৃদু কাঁপলো পাতাগুলো, তারপর যেন এক অলিখিত নির্দেশে ধীরে ধীরে খুলে যেতে লাগলো। অক্ষরগুলো যেন বাতাসের স্পর্শে প্রাণ ফিরে পেল। পাতাগুলো উল্টে পাল্টে প্রকাশ করতে লাগলো শৈলীর নিখুঁতভাবে লুকিয়ে রাখা অনুভূতিগুলো। প্রথম পাতাটা উল্টে গেল, তাতে অগোছালো কটি শব্দ, কিছু এলোমেলো রেখার নকশা। পরের পাতায় আরেকটি স্পষ্ট, অতি যত্নে লেখা নিশানের নাম, পাশে হালকা কালো কালি লেগে থাকা কিছু লেখা। তারপর আরো একটা, হিমরূপা, এই নামে কেন ডাকেন উনি? পাতাগুলো উল্টে যাচ্ছে, যেন শৈলীর মনই নিজেকে উজাড় করে দিচ্ছিল বাতাসের কাছে। নিঃশব্দ সেই সাক্ষী ছিল শুধু ঘরের নিস্তব্ধতা আর জানালা দিয়ে উড়ে আসা একটুখানি বাতাস। দ্রুত সিঁড়ি দিয়ে নামতেই শৈলী দেখলো রিমি দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। দুহাত ভরে এক গাদা শপিং ব্যাগ ধরে রেখেছে, যে কোনো মুহূর্তে হাত থেকে পড়ে যাবে। মুখে অসহায়তার ছাপ স্পষ্ট। শৈলী দ্রুত এগিয়ে গিয়ে অবাক হয়ে বলল, হায় আল্লাহ, এত কিছু কিনছিস? কোথায় যাচ্ছিস এত বোঝা নিয়ে? রিমি কপালে হাত ঠেকিয়ে একটু ভাব নিয়ে বলল, এক্সকিউজ মি শৈলীপু, আমি অনেক দয়ালু, দোকানদারের প্রতি দয়া দেখিয়েছি বুঝলে, এই কারণে খুব একটা কিনলাম না, মাত্র 20,000 টাকা শপিং করে আসলাম। এতক্ষণ ধরে ব্যাগগুলো টানতে টানতে না হাত দুটো অবাস হয়ে গিয়েছে। হা করে না থেকে ব্যাগগুলো একটু ধরো, তুমি যদি এখনই না ধরো আমি এখানেই লুটিয়ে পড়বো। শৈলী রিমির নাটকীয়তা দেখে চোখ গোল গোল করে তাকিয়ে রইল। এরপর দ্রুত দুটো ব্যাগ হাত থেকে নিয়ে বলল, 20,000 টাকা শপিং করেও বলছিস খুব একটা করনি? তুই দোকান ফাঁকা করে দিয়ে এসেছিস নাকি? রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ ভার করে বলল, হাই রে, তুমি কোন দিনই আমার পরিস্থিতি বোঝো না শৈলীপু। কত কষ্ট করে শপিং করেছি জানো, একটা একটা করে জিনিস পছন্দ করেছি, দাম দর করেছি, তারপর কিনেছি। এই যে এক প্রকার যুদ্ধ, বোঝো? এই যুদ্ধের নাম কেউ দেয় না। তা যুদ্ধজয়ী রানী এখন যুদ্ধের জিনিসপত্র নিয়ে ভিতরে আসবে, নাকি মামুনি ছাড়ি খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে? রিমি সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে বলল, অবশ্যই আসবো, তবে একটা কথা, আমার জন্য কফি রেডি রেখো। এত পরিশ্রমের পর এখন এক কাপ কফি ছাড়া কিছুতেই শান্তি পাবো না। শৈলী মাথা নেড়ে রিমির ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকে গেল।
আর রিমি তার নাটকীয়তা বজায় রেখে পিছন পিছন চলল। শৈলী এবার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হেসে বলল, রিমি, এত শপিং এর টাকা পেলে কোথায়? ওই যে আমাদের প্রিয় নিরামিষ নিশান ভাই। শৈলী তৎক্ষণাৎ ভুরু কুঁচকালো। মানে? মানে তেমন কিছুই না। আমি নিশান ভাইয়ের অফিসে গিয়ে শুধু একটু মুখ কালো করে বললাম, নিশান ভাই আমার শপিং করতে মন চাচ্ছে, কিন্তু মায়ের কাছে টাকা চেয়েছি বলে অনেক বকা দিছে। ব্যাস, বাকিটাই ইতিহাস। শৈলীর চোখ পিট পিট করে তাকালো। এরপর দুজনে একসাথে ফিক করে হেসে ফেলল। এই দুই বোন বেশ ভালোই নিশানের সাথে বন্ধুসুলভ। আজ পর্যন্ত শুধু শৈলীই পারেনি নিশানের সাথে ফ্রি হতে। রিমি এবং মিমির মতো সে কখনো এভাবে সরাসরি নিশানের কাছে আবদার করতে পারবে না। সেই সাহস কেন যেন নেই তার। এর কারণটাও জানা নেই। রিমি খুশি মনে শৈলীকে নিজের ঘরে নিয়ে গেল। উচ্ছ্বাসে চোখে মুখে আনন্দের ঝলক। সে মনে মনে ভাবছিল, এতদিন ধরে নিজের জন্য যা কিছু কিনেছে এখন তার সঙ্গে শৈলীকে শেয়ার করতে পারবে। রিমি ব্যাগগুলো সাবধানে বিছানার উপর রাখলো। তারপর এক এক করে তার শপিং করা জিনিসপত্র বের করতে লাগলো। টপ, স্কার্ট, ব্রেসলেট, নতুন একটা জুতা সবই ছিল। শৈলী হাসি মুখে সব দেখতে থাকলো। শৈলীপু, দেখো, এইটা আমি শুধু তোমার জন্য কিনেছি। রিমি একপাশে মিষ্টি একটা পিস কালার টপ তুলে শৈলীর সামনে ধরলো। এরপর বলল, কেমন লাগছে? তুই আমার জন্য কিনতে গিয়েছিস কেন? আমার তো দরকার নেই। রিমি এবার ঠোঁট ভিজিয়ে মেকি হেসে মনে মনে আওড়ায়, আমি কি আর সাধে তোমার জন্য কিনেছি নাকি শৈলীপু? আসল কাহিনী কি আর বলা যায়? আমি যে নিশান ভাইয়ের কাছ থেকে কোন শর্তে টাকা নিয়েছি সেটা শুধু আমিই জানি। ভেবেই মেকি হেসে মিষ্টি করে রিমি বলল, তুমি এসব কি কথা বলছো শৈলীপু? শপিং করলাম আমি, মিমের জন্য কিনেছি, তাই তোমার জন্য কিনলাম। তুমি তো আর কখনো শপিং করতে চাপে না, তাই তোমার জন্য নিয়ে এসেছে। তোমার এই ছোট বোন তোমার জন্য এনেছে, আর তুমি নিবে না? শৈলী মাথা দুদিকে নেড়ে কাতর গলায় বলল, না রিমি, বড় মা জানতে পারলে খুব খারাপ হবে। আর আমার তো দরকার নেই এসব। আমার যখন দরকার হবে আমি তখন তোর কাছে চেয়ে নেব। রিমি আরো জোরাজুরি করলেও শৈলীর সাথে পেরে উঠল না। শেষে রিমি আতঙ্কে জর্জরিত হয়ে শৈলীর জন্য আনা ড্রেসটা নিজের আলমারিতে লুকিয়ে রাখলো। শুধু একটা লোক এই বিষয় জানতে না পারলেই হয়। রাশিদা তালুকদার বাগানে পানি দিয়ে কেবলই বাড়িতে ঢুকলেন। এরপর মিমির ঘরে গিয়ে বিছানা গুছিয়ে খুঁজলেন মেয়েকে। ঘরে মিমিকে কোথাও না পেয়ে রাশিদা ভাবলেন মিমি হয়তো শৈলীর ঘরে গিয়েছে। এই কারণে তিনি দ্রুত শৈলীর ঘরের দিকে পা বাড়ালেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন মিমি নেই। বারান্দায় খুঁজে দেখলেন, কিন্তু মিমি কোথাও নেই। মিমিকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেন তিনি, কিন্তু হঠাৎ ঘরের মধ্যে বিছানার একপাশে পড়ে থাকা শৈলীর ডায়েরির দিকে চোখ পড়ল তার। প্রথমে তিনি তা নজরে আনেননি, তবে কিছুটা অদ্ভুত মনে হলো। শৈলীর ডায়েরি যেখানে সাধারণত যত্নে রাখা হয়, সেখানে আজ এমন অযত্নে ফেলে রাখা কেন? রাশিদা তালুকদার বিছানার দিকে এগিয়ে গিয়ে ডায়েরির দিকে নজর দিলেন। কৌতূহল জাগলো তার। কিছু সময়ের জন্য তিনি থেমে রইলেন। মনে হলো যেন কিছু একটা অনুভব করছেন। তার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন শৈলী এই ডায়েরিটি ফেলে রেখেছে? কিছুক্ষণ থেমে তিনি ডায়েরিটি তুলে ধরে খোলার আগেই মনে মনে ভাবলেন, এটা তো শৈলীর ব্যক্তিগত বিষয়, আমার কি দেখে নেওয়া উচিত? তবে শেষ পর্যন্ত তিনি তা দেখে ডায়েরিটি ফের বিছানায় রেখে দিলেন। শৈলীর ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করতে তিনি ঠিক মনে করলেন না, কিন্তু ডায়েরির সেই অপলক দৃষ্টি যা কিছু বলে যাওয়ার চেষ্টা করছিল রাশিদার মন থেকে আর একেবারেই মুছে গেল না। রাশিদা এবার যেতে উদ্যত হলে আবারও ডায়েরির পাতা বাতাসে উল্টে যায়। তিনি বিষয়টা খুব একটা নজর না দিলেও পৃষ্ঠার মাঝখানে বড় বড় অক্ষরে লেখা নিশান ভাই লেখাটায় চোখ আটকালো তার। কিছুটা অবাক হলেন থমকে যাওয়া রাশিদা তালুকদার। ঠিক রাত 11:30টায় বাড়ি ফিরে আকাশ থেকে পড়ল নিশান। আজ অফিসে সেই পুরনো ফ্যাক্টরির বিষয় নিয়ে বড়সড় একটা মিটিং হয়েছে, যে কারণে তাকে আজকে এত দেরিতে বাড়ি ফিরতে হলো। নিশান ভেবেছিল সবাই ইতিমধ্যে নিজেদের মতো করে ঘুমিয়ে গিয়েছে। নিজের কাছে সব সময় বাড়ির এক্সট্রা চাবিটা রাখার কারণে অনায়াসে বাড়ির ভেতরে ঢুকতেও তার কোনো সমস্যা হলো না। নিশান দরজা বন্ধ করে ক্লান্ত ভঙ্গিতে হাত গলিয়ে কোটটা খুলল। শরীর এতটাই অবসন্ন লাগছিল যে মনে হচ্ছিল এখনই একটা জায়গায় বসে চোখ বন্ধ করলে আর উঠতে পারবে না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর ড্রয়িং রুমের কাছে আসতেই মাথায় রীতিমতো বাস ফেটে পড়ল নিশানের।
ড্রয়িং রুমের দিকে কয়েক পা এগোতেই মুহূর্তে সমস্ত ক্লান্তি উবে গেল। নিশান হতবাক, ক্লান্ত মস্তিষ্কটা সজাগ হয়ে চোখ জোড়া স্থির হলো সামনে। ডাইনিং টেবিলের গ্লাসের উপর হাত রেখে মাথায় নিয়ে ঘুমিয়ে আছে শৈলী, আর তার নিঃশ্বাসের ধীর ওঠানামা টের পাওয়া যাচ্ছে, যেন বেশ গভীর ঘুমে ডুবে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের পাশে লুটিয়ে পড়েছে, আর টেবিলের এক পাশে প্লেটে ঠান্ডা হয়ে যাওয়া খাবার সাজানো আছে। এতক্ষণ দেহ ক্লান্ত থাকলেও এবার যেন মনটা অস্থির হলো নিশানের। শৈলী এখানে ঘুমাচ্ছে কেন এখনো ভেবে পেল না সে। ভুরুকুসকে তাকিয়ে নিশান ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে এলো। হাতে থাকা সুটকেসটা টেবিলের উপরে রাখতেই চোখ পড়ল শৈলীর মাথার কাছে ঢাকা দিয়ে রাখা খাবার ভর্তি প্লেটটা। এবার আরো বিস্মিত হলো নিশান। তাহলে কি শৈলী তার জন্য অপেক্ষা করছিল? রাতে এতটা হয়ে গেছে, সবাই নিজেদের ঘরে চলে গেছে, অথচ শৈলী এখানেই ছিল। নিশান কখনোই এত দেরি করে বাড়িতে ফেরে না, তাই সবার সাথে ডিনার করার সুযোগটাও পায়। আজ ডিনার বাড়িতে করতে পারবে না বলেই তো সে বাইরে থেকে খেয়ে এলো। সে যদি জানতো যে এখানে কেউ একজন তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, তাহলে কি সে আর মুখে কিছু তুলতো? একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়লো নিশানের ভেতর। বুকের কোথাও যেন অদৃশ্য একটা টান লাগলো। সে এতটা দেরি করেছিল, অথচ শৈলী। নিশান এবার ধীর গতিতে এক হাত উঠিয়ে নিজের চুলের ভেতর আঙুল চালিয়ে ক্লান্ত চোখ মুছল। এরপর শৈলীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠান্ডা খাবারের দিকে একবার তাকিয়ে আবার শৈলীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর নরম স্বরে ডাকলো, শৈলী। কোনো সাড়া নেই। শৈলী এতটাই গভীর ঘুমে যে ডাক শুনেও টের পেল না। নিশানও জানে যে এই মেয়ে বেশি রাত জেগে থাকতে পারে না। তাহলে কেন অপেক্ষা করেছিল? নাকি মামনি জোর করে ওকে অপেক্ষা করতে বাধ্য করেছে? ভাবতে পারলো না নিশান। যাই হোক না কেন, ইচ্ছে করে হোক আর জোর করেই, অপেক্ষা তো করছিল। এটাই কয়জনে করে। নিশান এবার একটু ঝুঁকে আরো নিচু গলায় বলল, হিমরূপা, ওঠো। নিশানের এত নিচু আওয়াজ কি রমণীর কানে পৌঁছেছে? এত রাতে সবার ঘুমের মধ্যে জোরে আওয়াজ করেও ডাকতে পারছে না নিশান। এবার সে এক হাত উঠিয়ে নিঃসংকোচে আলতো করে রাখলো শৈলীর চুলের উপর। আঙুলগুলো চুলের ফাঁকে ফাঁকে গুজে দিয়ে একটু জোরে ডেকে উঠল, এই শৈলী, উঠে পড়। নিশানের আঙুলের স্পর্শে শৈলীর ভুরু কুঁচকে উঠল। সে ঘুমের মধ্যে সামান্য নড়ল, যেন মৃদু অস্বস্তিতে পড়েছে, কিন্তু তখনও চোখ খুলল না। নিশান এবার তার কপালের একপাশে চুল সরিয়ে দিয়ে আরেকবার ডাকলো, শৈলী, ওঠ। শৈলীর চোখের পাতাগুলো এবার কাঁপলো, তারপর ধীরে ধীরে খুলল। প্রথমে কিছুই বুঝতে পারল না সে। ঘরের নরম আলোয় ঝাপসা চোখে সামনে ধরা পড়ল নিশানের মুখ। কিছুক্ষণের জন্য বোঝার ক্ষমতায় হারিয়ে ফেলল শৈলী। এটা স্বপ্ন না বাস্তব? চুল থেকে হাত সরিয়ে নিশান ভুরু কুঁচকে তার মুখের দিকেই তাকিয়েছে। এটা ঘুমানোর জায়গা? ঘর নেই তো, এখানে ঘুমাচ্ছিস কেন? তোর কি কোনো হুঁশ আছে? নিশানের কড়া কণ্ঠের প্রশ্নের তোপে শৈলী এবার পুরোপুরি জেগে উঠল। মাথা তুলতেই বুঝতে পারল এতক্ষণ টেবিলের উপর মাথায় লিয়েছিল। দ্রুত চারপাশে তাকিয়ে যেন বাস্তবতায় ফিরল। ঠান্ডা হয়ে যাওয়া খাবারগুলো দেখে মনে পড়ল সে অপেক্ষা করছিল নিশানের জন্য, কিন্তু কখন ঘুমিয়ে পড়ল জানেই না। লজ্জা পেল শৈলী। শেষে কিনা ঘুমিয়ে পড়ল। এটা কি ঠিক? একেবারে চুপ হয়ে রইল শৈলী। কিছু বলার মতো শব্দ পেল না মুখে। নিশানের চোখে তখনও প্রশ্ন খেলা করছে। শৈলী দ্রুত চেয়ার ছেড়ে উঠে গলার স্বর স্বাভাবিক রেখে বলতে চাইল, সরি নিশান ভাই, আমি আমি আসলে ওই ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম, না হলে। কিন্তু কথাটা সম্পূর্ণ করার আগেই নিশান ধীরে ধীরে বলল, তোকে কি অপেক্ষা করতে বলেছে, না তুই নিজ থেকে অপেক্ষা করছিলে? নিশানের গলার স্বর অদ্ভুত রকমের গভীর ছিল, যেন সে খুব মনোযোগ দিয়ে শৈলীর প্রতিটি প্রতিক্রিয়া বুঝতে চাইছে। শৈলীর বুকের ভেতর ধুকপুক বেড়ে গেল। সে জবাব দিতে পারল না। আসলে কাহিনীটা অনেক বড়। খাদিজা তালুকদার নিজের আদরের ছেলের জন্য নিজে অপেক্ষা করছিলেন খাবার গুছিয়ে রেখে। তবে হঠাৎ করে তার হাঁটু ব্যথা বেড়ে যাওয়ায় রাশিদা তালুকদার এসে তাকে ঘরে নিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দেন এবং আশ্বাস দেন যে নিশানকে রাতের খাবারটা তিনিই বেড়ে দিবেন। কিন্তু কিছুক্ষণ পর তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এত রাত পর্যন্ত জাগার যে অভ্যাস নেই, এজন্য তিনি শৈলীকে এখানে বসতে বলে ঘরে চলে গিয়েছেন এবং যাওয়ার সময় বলে গিয়েছেন যে
নিশান আসলে যেন তাকে ডাক দেয়। আর এটা জানতে পেরে খাদিজা প্রথমে একটু রাগারাগি করলেও পরে শৈলীকে একটু খাটাতে বিষয়টা মেনে নেন। শৈলী এখন কিভাবে বলবে যে সে নিজে থেকে অপেক্ষা করছিল না? তার যে এত বড় সাহস নেই। কোন অধিকার এই মানুষটার জন্য এত রাতে অপেক্ষা করবে সে? নিশান শৈলীর নীরবতা দেখে হ্যাঁ ভাবতে চাইলেও সে শৈলীর চোখ দেখে বুঝলো যে সে নিজে থেকে মোটেই নিশানের জন্য অপেক্ষা করছিল না। ছোট করে আড়ালে শ্বাস ফেলল নিশান। শৈলীর দিকে আরো এক মুহূর্ত চেয়ে থেকে আসতে বলল, যা ঘুমিয়ে পড়, এত রাত পর্যন্ত জেগে থাকাটা তোর জন্য ভালো না। তারপর কোনো উত্তর শোনার অপেক্ষা না করেই পকেট থেকে নিজের হাত সরিয়ে নিল নিশান। শৈলী চুপচাপ মাথা নিচু করে রইল। নিশানকে চলে যেতে দেখে সে ভাবল নিশান মুখ হাত ধুতে গেছে, এখন খেতে বসবে। কিন্তু নিশান বেসিনের দিকে না গিয়ে সিঁড়ির দিকে পথ ধরল। চোখ তুলে নিশানের গটগট করে চলে যাওয়ার সেই দৃশ্য দেখে শৈলী আঁতকে উঠল। দ্রুত গতিতে দৌড়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, নিশান ভাই কোথায় যাচ্ছেন? খাবেন না? নিশান সিঁড়ির অনেকটা উপরে উঠেছে। সেখানেই থেমে মাথা ঘুরিয়ে কড়া কণ্ঠে জানান দিল, অতিরিক্ত অধিকার খাটাতে আসিস না শৈলী, তোকে আমি মোটে আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে বলিনি। আর যদি তোর মনে হয়েছে আমাকে খাওয়ানোটা তোর দরকার, তাহলে খাবার নিয়ে ঘরে আসবে, ক্লিয়ার? বলেই নিশান রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বড় বড় পা ফেলে উপরে উঠে গেল। নিজের ঘরে ঢুকে ঠাস করে জোরে দরজাটাও আটকালো। এত জোরে ধড়াম করে দরজা আটকানোর শব্দে আহাম্মক বনে দাঁড়িয়ে রইল শৈলী। সে বুঝতে পারলো যে নিশান রেগে গেছে, কিন্তু কারণটা ধরতে পারলো না। মানুষটার মধ্যে কি গিরগিটির আত্মা ভর করেছে? হঠাৎ করে নিশানের এরকম আগুন ঝরার আগের কারণটা ধরতেই পারলো না শৈলী। বুঝতেই পারলো না যে কেউ একজন তার কাছে অনেক বেশি কিছু আশা করেছিল। পরনে থাকা ঘরমাক্ত শার্টটা শরীর থেকে খুলে অদূরে ছুঁড়ে মারল নিশান। শুধু গায়ে আঁটো বেঁধে আটকে রইল ভেতরে থাকা টি শার্টটা। মন মেজাজ একদম ঠিক নেই তার, থাকবেই বা কি করে? একটু আগেই সে যখন শৈলীকে নিজের জন্য অপেক্ষা করতে দেখেছিল তখন তার মনে এক প্রশান্তির হাওয়া বয়ে গিয়েছিল। অথচ যখন জানতে পারলো যে তাকে কেউ অপেক্ষা করিয়েছে, বাধ্য করেছে, তখন তার রাগটা দ্রুত মাথায় চড়ে উঠল। কেন তাকে অপেক্ষা করতে বাধ্য হতে হবে? কেন সে কি নিজে থেকে অপেক্ষা করতে পারে না? নাকি তার জন্য অপেক্ষা করাটা অন্যায়? নিশান বিছানার এক কোণে বসে দু হাতে মুখ ঢেকে ফেলল। ভেতরটা ধকধক করছে রাগে, বিরক্তিতে, অভিমানে। একসঙ্গে এতগুলো অনুভূতি যেন বুকের ভেতর তাণ্ডব চালাচ্ছে। শার্টটা মেঝেতে পড়ে আছে, ভাঁজহীন, এলোমেলো। ঘরের বাতাস ভারী লাগছে তার, যেন কিছু একটা তাকে শ্বাস নিতে দিচ্ছে না। কেন এত রাগ হচ্ছে তার? সে কি শৈলীর অপেক্ষার কারণ জানতে চাওয়ার পর এমন প্রতিক্রিয়া দেখাতে চেয়েছিল, নাকি সে অন্য কিছু আশা করেছিল? নিশান দাঁতে দাঁত চেপে হাত দিয়ে চুলের গোছা টেনে ধরল, যেন এভাবে মাথার ভেতরের অস্থিরতাটা টেনে বের করতে পারবে। কিন্তু কোনো লাভ হলো না। শৈলীর সেই নরম মুখটা, চোখ নামিয়ে থাকা চুপচাপ অভিব্যক্তিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। নিজে থেকে অপেক্ষা করছিল না, তাই এত রাগ লাগলো? নিশান হতাশ হয়ে একদম পিছনে হেলান দিল। ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ফুটল। নিজেকেই তাচ্ছিল্যের হাসি দিল সে। কি আশ্চর্য! যদি শৈলী নিজে থেকে অপেক্ষা করতো তাহলে কি সে খুশি হতো? তাহলে কি সে রাতের খাবারটা স্বাভাবিকভাবে খেতে পারতো? তুই কি চেয়েছিলি শৈলী নিজে থেকে তোর জন্য অপেক্ষা করুক? নিশান চোখ বন্ধ করলো। বুকের ভেতর এখনো কিসের যেন অস্থিরতা। রাগ কি পুরোপুরি কমেছে, নাকি নতুন করে অন্য কিছু জন্ম নিচ্ছে? সেটা জানার ইচ্ছে নেই তার। বুক ভরে এক দফা দীর্ঘশ্বাস ফেলল নিশান। রাগটা ধীরে ধীরে ক্লান্তিতে বদলে যাচ্ছে। তবু একটা অস্বস্তি ঠিকই রয়ে গেল, যে অস্বস্তির নাম সে এখনো জানে না। শৈলী হতভম্ব হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইল। নিশানের শেষ কথাগুলো এখনো কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। অতিরিক্ত অধিকার খাটাতে আসিস না শৈলী। সে কি সত্যি অধিকার খাটানোর চেষ্টা করছিল, নাকি নিশানি তার মধ্যে এমন কিছু খুঁজতে চাচ্ছে যা সে নিজেও বোঝে না? ডাইনিং টেবিলে রাখা খাবারগুলো এখনো ঠিক সেভাবেই আছে, ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। নিশানের জন্য রাখা গরম খাবারও এখন কেবল একটা অব্যবহৃত অপেক্ষার চিহ্ন। শৈলী ধীরে ধীরে পায়ের আঙুল দিয়ে মেঝেতে অকারণে দাগ কাটতে কাটতে নিজেকেই প্রশ্ন করল, উনি হঠাৎ এত রেগে গেলেন কেন? আমি তো কিচ্ছু করিনি, রেগে যাওয়ার মতো কোনো কথাও তো বলিনি।
তাহলে রাগ করলো কেন? শৈলী বিভ্রান্ত চোখে সিঁড়ির দিকে তাকিয়ে রইল। নিশানের আচরণ আজ একেবারে বোঝার বাইরে। সে কি সত্যি অতিরিক্ত কিছু করেছে? শৈলী নিচু গলায় নিজেকেই বলল, আমি তো শুধু খাওয়ার কথা জিজ্ঞাসা করেছি, এইটুকুতেই এত রাগ? কোনো উত্তর নেই, শুধু রাতের নিস্তব্ধতা তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলছে। নিশান ভাই তো এমন নয়, তবে আজ কেন এতটা তীব্র প্রতিক্রিয়া? নিশানের ওই কঠোর গলা, রাগান্বিত অভিব্যক্তি আর দরজা বন্ধ করার সেই তীব্র শব্দ বুকের ভেতরে একটা অদ্ভুত খসখসে অনুভূতি রেখে গেল। শৈলীর চোখ গেল ঠান্ডা হয়ে যাওয়া খাবারের দিকে। নিশান কি সত্যি না খেয়ে ঘুমিয়ে পড়বে, নাকি অভিমানে নিজের ক্ষুধাকেও উপেক্ষা করবে? কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে অবশেষে শৈলী দীর্ঘশ্বাস ছেড়ে খাবারের দিকে তাকালো। খাবারটা কি নিয়ে যাব? কিন্তু যদি উনি না খায়? শৈলী জানে নিশান একবার রেগে গেলে তার মোট পাল্টানো কঠিন, কিন্তু শৈলী এটাও জানে যে নিশান এই মুহূর্তে ক্ষুধার্ত, আর এইভাবে না খেয়ে ঘুমানো ওর স্বভাব নয়। শৈলী একবার খাবারের দিকে তাকালো, একবার নিশানের বন্ধ দরজার দিকে। দ্বিধা কাটিয়ে প্লেটে খাবার গুছিয়ে নিল সে। ধীর পায়ে সিঁড়ির দিকে এগোতেই বুকের ভেতর ধুকধুক করতে লাগলো। নিশান ভাই কি দরজা খুলবে, নাকি আরো বেশি রেগে যাবে? নিশানের রুমের দরজার সামনে এসে এক মুহূর্ত দ্বিধায় পড়ল শৈলী। দরজার ওপাশ থেকে কোনো শব্দ নেই। নিশান কি শুয়ে পড়েছে, নাকি এখনো রাগে গুম হয়ে বসে আছে? শৈলী গলা খাকারি দিয়ে বলল, নিশান ভাই। বিছানায় হাতে ভর দিয়ে গা এলিয়ে চোখ বন্ধ করে থাকা নিশান শৈলীর কণ্ঠে ধপ করে চোখ জোড়া খুলল। ভুরু কুঁচকে তাকালো বদ্ধ দরজার দিকে। মেয়েটা কি এখন থাপ্পড় খেতে এসেছে? শৈলীর ডাকে নিশান চুপ করে শুধু তাকিয়েই রইল। শৈলী দ্বিধায় পড়ে দ্বিতীয় দফায় ডাকলো, নিশান ভাই, দরজাটা একটু খুলুন, খেয়ে নিন, নইলে সকালে বড় মার কাছে খুব বকা খাবো। কোনো উত্তর এলো না। তবে শৈলীর কথা শুনে বেশ হাসি পেল নিশানের। সেও যদি আজ বাড়ির অন্যান্য সদস্যের মতো শৈলীকে অবহেলা করত, তাহলে হয়তো আসলেই আজ শৈলীকে নিজের মায়ের কাছ থেকে বকা খাওয়াতো। মেয়েটা খাদিজা তালুকদারকে বেশ ভয় পায়। শৈলী এবার আরো একবার ডাকলো। নিশান ভাই। এবার দরজার ওপাশ থেকে খুবই নিচু গলায় উত্তর এলো, চলেছে। তাও সে দেখাতে এসছিস কেন? খাবো না আমি। তৎক্ষণাৎ শৈলীর চোখ বিস্ফোরিত হলো। নিশান ভাই খাবে না মানে? তার না খাওয়া মানে তো সকালবেলা শৈলীর কপালে শনি আছে। কাঁদো কাঁদো গলায় শৈলী আকুতির স্বরে বলল, এমন করবেন না নিশান ভাই, খেয়ে নিন। আপনি কি রাগ করেছেন? রাগ করলেন কেন? নিশান আরেকবার ঠোঁট চেপে ফেলল। রাগ না বলে একে আসলে অভিমানী বলা উচিত, কিন্তু সেটা স্বীকার করার মানুষ সে না। দরজার ওপাশ থেকে ঠান্ডা স্বরে বলল, তুই কেন চিন্তা করছিস আমি খাবো কিনা? এটা তোর কাজ না শৈলী, দ্রুত দূর হ, নইলে প্লেট সহ তোকে আছে মারবো। শৈলী এবার সত্যি কেঁদে ফেলবে মনে হলো। নিশান তো এমন না, এমন নিষ্ঠুর আচরণ তো সে আগে কখনো করেনি। দ্বিধা নিয়ে বলল, আমি কি ভুল করলাম বলুন তো? আমি তো কিচ্ছু করিনি। নিশান এবার সত্যি এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। শৈলী যদি জানতো যে আসল ভুলটা কি, তাহলে কি সে এটা জিজ্ঞেস করত? দরজার ওপাশে থাকা নিশান ঢোক গিলে চোখ বন্ধ করলো। গলার স্বর এবার আরেকটু নরম হলো, কিন্তু কঠিন ভাবটা এখনো বজায় রেখে বলল, তুই কিছু করিস নি শৈলী, কিন্তু যা করিস নি সেটা আমার রাগের কারণ। শৈলী এবার সত্যি কিছু বুঝতে পারল না। যা করিনি সেটার জন্য কেউ রাগ করে নাকি? কি বলতে চাচ্ছেন নিশান ভাই? দ্বিধান্বিত হয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো। মানে? নিশান এবার কোনো উত্তর দিল না, শুধু একবার দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে কিছুই বোঝে না, আর সে বোঝানোর ধৈর্য হারিয়ে ফেলেছে। শৈলী এবার সত্যি কান্না আটকাতে পারল না। একটু নাক টেনে ফুপিয়ে বলল, নিশান ভাই প্লিজ দরজা খুলুন। আপনি যদি না খান তাহলে বড় মা সকালে আমাকে। বর্মা করিস না, আমি তো তোকে বকা দেবো না। নিশান দরজার ওপাশ থেকে গম্ভীর গলায় বলল। শৈলী এবার প্রায় হাল ছেড়ে দিল, কিন্তু হাল না ছাড়লে নিশান ভাই তো খাবে না। সে নরম গলায় আবার অনুনয় করলো, দেখুন, আমি কিছু না বুঝে থাকলে বলুন, কিন্তু না খেয়ে রাগ করে থাকবেন না, প্লিজ দরজা খুলুন। দরজার ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ এলো না।
শৈলী মনে মনে ভাবলো হয়তো এবার সে সত্যি রেগে গেছে, কিন্তু হঠাৎ করে নিশানের কণ্ঠ শুনে চমকে উঠল। খাইয়ে দিলে খেয়ে নেব। শৈলী স্তব্ধ হয়ে গেল। এই কথাটা সে ঠিকমতো শুনেছে তো? কি? নিশান এবার ঠোঁটের কোণে দুষ্ট হাসিটা চেপে চোখ বুজে বেশ আয়েশ করে বলল, কে আমাকে খাইয়ে দিলে মন্দ হতো না, চুপচাপ খেয়ে নিতাম। শৈলী চোখ পিটপিট করে তাকালো। পুরোপুরি চুপচাপ অবস্থা। মাথার ভেতর যেন হঠাৎ ঝড় বয়ে গেল। এটা এটা কেমন কথা? কিন্তু নিশান এবার বদ্ধ দরজার দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, হেমরূপা, যদি অধমের মুখে খাবার তুলে দিত কত না আশ্চর্যজনক বিষয় হতো। এই আশ্চর্যকর কাণ্ডটা ঘটাতে মজা আছে। নিশানের গলার স্বর একেবারে নিশ্চিন্ত, যেন এটাই স্বাভাবিক কথা। কিন্তু শৈলীর ভুরু কুঁচকে গেল। আপনি মজা করছেন নিশান ভাই? নিশান এবার দরজার ওপাশ থেকে আর একটু আয়েশি ভঙ্গিতে বলল, একদমই না, আমার শর্ত একটাই, নিজ হাতে খাওয়ালে খাবো, নাহলে ঘুম। এমনিতে আমি বেশ ক্লান্ত। শৈলীর মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। মাথার ভেতর যেন সব এলোমেলো হয়ে গেল। নিজের হাতে খাওয়াতে হবে, এ তো বিশাল কাণ্ড। শৈলীর বুক ধুকপুক করতে লাগলো। এটা তো অবিশ্বাস্য দাবি, কিন্তু যদি না খাওয়ায় তাহলে তো সে সত্যি না খেয়ে থাকবে। আর সকালে বড় মায়ের রাগটা কেবল শৈলীর দিকেই পড়বে। শৈলী চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল। আর কোনো উপায় নেই। ওদিকে থাকা নিশান শেষমেশ সত্যি কথাটা বলেই ফেলল। আমি বাইরে থেকে খেয়ে এসছি, ঘুমোতে যা তুই। নিশান জানতো শৈলী অস্বস্তিতে পড়ে আর কথা না বাড়িয়েই চলে যাবে, তাই সে আবারও চোখ বুজে বাঁকা হাসল। অথচ তখনই জানালা থেকে আসা ঘন বাতাসের মতোই ভেসে এলো শৈলীর ক্লান্ত হতাশ মাখা এক টুকরো কথা। নিশান মিথ্যে বলছে, এটা ভেবে হাতে থাকা থালাটা চেপে ধরে শৈলীর ঠোঁট কামড়ে কান্না আটকে সেও বলেই ফেলল অপ্রিয় সত্যিটা। দয়া করে খেয়ে নিন নিশান ভাই, আমি যে এখনো খাইনি। বড় মা বলেছে আপনাকে খাওয়াতে না পারলে আমি যেন ভাতের থালা না ছুঁই। আমার যে খিদে পেয়েছে, আপনি খেয়ে নিলে আমিও খেতে পারতাম। একটু দয়া করুন। ধপ করে চোখ জোড়া এক ঝটকায় খুলল নিশান। বিস্ফোরিত নয়নে চেয়ে রইল দরজার দিকে। কথাটা মাথায় ঠিকঠাক বসতেই নিশানের শ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। বুকের মাঝে কেমন একটা মোচ ছুটে উঠল। ঠান্ডা শীতল অনুভূতি নিয়ে দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো দরজার দিকে। এগুলো কি বলল শৈলী? কেমন নির্মম কথা শোনালো তাকে? কেমন নির্দয়তার গল্পটা শোনাতে চাইলো তাকে? পুরো শরীর কেমন থমকে গেল নিশানের। ঠিক যেন কোনো অদৃশ্য ঘা এসে লাগলো বুকে। শৈলীর কণ্ঠস্বর এতটা ভাঙা, এতটা অনুনয় মাখা সে কখনো শোনেনি। আমি যে এখনো খাইনি। কথাটায় নিশানের শির দাঁড়ায় কেমন একটা অদ্ভুত শীতল অনুভূতি এনে দিল, যেন বুকের মধ্যে কোনো ভারী পাথর বসে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা শৈলীকে দেখতে না পেলেও নিশান স্পষ্ট অনুভব করতে পারল মেয়েটার ক্লান্ত মুখ, ক্ষুধায় কেঁপে যাওয়া হাত আর চোখের কোণায় জমে থাকা চুপচাপ কষ্টগুলো। বুকের ভেতর তোলপাড় করতে থাকা সব অনুভূতি নিয়েই নিশান গম্ভীর শ্বাস নিল। কোনো কথা না বলে ধীর পায়ে দরজার কাছে চলে গেল সে। হাত বাড়িয়ে দরজার লক খুলে ধীর পায়ে দরজাটা টেনে খুলে দিল। দরজাটা আস্তে করে খুলতেই সামনের দৃশ্যটা নিশানের শ্বাসকেই থামিয়ে দিল। শৈলী দরজার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে হাতের থালাটা শক্ত করে চেপে রেখেছে বুকে। মুখের ক্লান্তি, চোখের নিচের হালকা কালি, ঠোঁটের ফাটে যন্ত্রণা মাখা দাগ, সবই এই মুহূর্তে নিশানের চোখে পড়ল। মেয়েটা সত্যি না খেয়ে আছে, সত্যি কষ্ট পাচ্ছে। আর তার এই কষ্টের জন্য দায়ী কে? আর কেউ না। জানলেও নিশান জানে যে মেয়েটা হাজার কষ্ট পেলেও কখনো মুখ ফুটে বলে না, অথচ আজ বলল। তাহলে কি কষ্টের মাত্রাটা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে? নিশান নিজের রুক্ষ কণ্ঠস্বরকে অনেকটা কোমল করেই বলল, ভেতরে আয়। শৈলী মাথা নিচু রেখেই বলল, না না নিশান ভাই, আপনি প্লেটটা নিন, আমি চলে যাই। কণ্ঠ চওড়া এবং কঠোর হলো নিশানের। আবদ্ধ হচ্ছিস? ভেতর আসতে বলছি না? শৈলী তাকালো না, শুধু মাথা হালকা নাড়ল। আর নিশান ঠায় দাঁড়িয়ে রইল, নিজের বুকের মোচড়টাকে আরেকবার অনুভব করে
নিশান দরজা থেকে সরে দাঁড়িয়ে শৈলীকে ভেতরে ঢুকতে দিল। শৈলী দেরি করল না, দ্রুত ভেতরে গিয়ে প্লেটটা বেড সাইড টেবিলে রেখে দরজা দিয়ে বের হতে চাইলে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে পড়ে নিশান। দুহাত বুকে গুজে গম্ভীর হয়ে বলে, যেতে বলেছি তোকে। শৈলী দুদিকে মাথা নাড়ে। নিশান এবার বাইরে উকি মেরে সতর্ক হয়ে দরজাটা আটকে দেয়। তারপর শৈলীকে নিজের বিছানায় বসিয়ে দিয়ে ছোট করে বলে, একটু বস, আসছে। বলে বারান্দায় চলে যায়। শৈলী বিভ্রান্ত হয়ে পড়ে। নিশান ভাই এখানে বসলো কেন? কিছুক্ষণ পর নিশান টি শার্ট খুলে একটা শার্ট পরে বেরিয়ে আসে। শৈলী ডাগর আঁখি তুলে তাকায়। নিশান সেই নয়নে একবার চেয়ে শার্টের হাতা গোটাতে থাকে। বলা যায় বেশ দ্রুত প্লেটটা হাতে নিয়ে মুরগির মাংস ভাতে মাখাতে থাকে। শৈলী বিচলিত হয়ে রইল। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজের ঠোঁটের সামনে এক লোকমা ভাত দেখে মাথায় বাজ পড়ল শৈলীর। নিশান ভাত মাখিয়ে শৈলীর মুখের সামনে ধরে রেখেছে। শৈলীর হতবাক হয়ে যাওয়া মুখটা দেখে ভুরুকুসকে বলে উঠল, মুখে কি ফেভিকল লাগিয়েছিস? মুখ খুলছিস না কেন? খাবো কি করে? শৈলী এবার সম্বিত ফিরে পেয়ে না ভঙ্গিতে মাথা নেড়ে বলে, নিশান ভাই, এটা তো আপনার জন্য। নিশান চোখ নামিয়ে একটু ইতস্তত করে বলে, আমি সত্যি সত্যি বাইরে থেকে খেয়ে আসছি, পেট একদম ভরা। আই উইশ পেটে যদি আধ ইঞ্চি বা তার একটু কম জায়গা থাকতো, আমি তোর রান্না খাবারটা অবশ্যই খেতাম। ছোট করে ও বলে শৈলী আর কোনো কথা বলল না, শুধু নিশ্চুপ হয়ে ভাতের দিকে তাকিয়ে থাকলো। কিন্তু তখনই নিশান হালকা একটা নিঃশ্বাস ফেলল। তার চোখের কোণে কিছুটা অনুশোচনা স্পষ্ট। হাতের প্লেটটা আরো কাছে নিয়ে শৈলীর মুখের সামনে ধরে রেখে বলল, বেশি ভাবিস না, খেয়ে নে, তাহলে খাবারও শেষ হবে, তুইও বাঁকা খাবি না। শৈলী কিছুক্ষণ নীরব রইল। নিশানের হাতে খাওয়ার মতো সৌভাগ্য কখনো আসবে কখনো ভাবেনি সে। এরকম অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার লোভ ঘিরে ধরল তাকে। কিন্তু নিজেকে সংযত করে সে মিনমিন করে বলল, আমি নিজে খেতে পারবো নিশান ভাই। শৈলীর বলতে দেরি, নিশানের গরম চোখ করে তাকাতে একটুও দেরি হলো না। ভয়ঙ্কর সেই চাহনি দেখে শৈলী মাথা নুয়ে ফেলল। কোনো বাক্য ব্যয় না করে নিশানের হাতে থাকা ভাতটুকু মুখে পুরে নিল। মাথা নিচু রেখেই আস্তে আস্তে চিবুতে থাকলো। নিশান তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও ভাত মাখতে মন দিল। এই মুহূর্তে যদি মাটি দুফাক হয়ে যেত তাহলে নিমিষে মাটির নিচে লুকিয়ে পড়তো শৈলী। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। একটু আগে একটা চরম লেভেলের আকাম করেছে সে। মাথা নিচু করে শৈলী খাবার চিবোতে থাকলো আর আর চোখে নিশানের অভিব্যক্তি দেখলো। লোকটা কি রাগ করেছে? দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। শৈলীকে কেউ নিশ্চয়ই কালো জাদু করেছে, নইলে থোড়াই না সে মুখে খাবার নিতে গিয়ে নিশানের শক্তপোক্ত আঙুলটাতে কামড় বসিয়ে দেবে। নিশান আর চোখে একবার শৈলীর দিকে তাকালো, আরেক লোকমা তার মুখে তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আঙুলটা রীতিমতো চলছে আমার। এগুলো তোর দাঁত নাকি কুড়াল? এত ধারণা কেন? শৈলী মাথা নিচু রেখেই মিনমিন করে বলল, আমি কি করে বুঝবো যে কোনটা আপনার শক্তপোক্ত আঙ্গুল আর কোনটা মাংসের হাড্ডি? মুখ ফসকে কথাটা বলে জিভ কাটলো শৈলী। আবারও আকাম করলো। আজ আসলে তার কিছু একটা হয়েছে। নিশান ভুরুকুচকে তাকিয়ে আছে। তাকে কি কোনোরূপ অপমান করা হলো কিনা তা বোঝার চেষ্টায় আছে সে। এরপর কিছু না বলে আবারও ভাত মাখাতে থাকলো। একটু পর খাবার শেষ পর্যায়ে গেলে নিশান বলল, পানি খেয়ে নে। শৈলী লজ্জায় মাথা আরো নিচু করলো। আজ যেন তার জন্য একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। নিশান ভাই নিজে খাইয়ে দিচ্ছে, তাতেই সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, তার উপর আবার সিংহের হাতে দাঁত বসিয়ে দিয়েছে। শৈলী মনে মনে আওড়ায়, এভাবে চললে তো নিশান ভাই নিজেই নিশ্চিতভাবে আমাকে একদিন বাড়ি থেকে বের করে দিবেন। ওদিকে নিশান আর কিছু বলল না, শুধু শৈলীর হাতে গ্লাসটা এগিয়ে দিল। শৈলী ধীরে ধীরে পানি খেলো আর আর চোখে নিশানের মুখটা লক্ষ্য করলো। লোকটার মুখ এতটা গম্ভীর কেন? সে কি এখনো রেগে আছে নাকি তার হাতের ব্যথাটা সত্যি অনেক বেশি? পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতে নিশান নিঃশব্দে উঠে দাঁড়ালো। শৈলী মনে মনে একটু আতঙ্কিত হয়ে গেল। নিশান কি কিছু বলবে, ধমক দেবে? কিন্তু না, নিশান শুধু একপাশে সরে গিয়ে হালকা গলায় বলল, চল তোর ঘরে দিয়ে আসি, রাত অনেক হয়েছে। শৈলী নিশানের দিকে তাকিয়ে বিস্মিত হলো। এই লোকটা আসলে কেমন? একটু আগে তার আঙুলে দাঁত বসিয়ে দিয়েছে, অথচ
এখন সে নির্বিকার ভঙ্গিতে শৈলীকে তার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলছে। শৈলী মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিশান হয়তো রাগ করেনি, অথবা করলেও কিছু বলবে না, এইটুকুই যথেষ্ট। সে ধীর পায়ে দরজার দিকে এগোতেই নিশান দরজা খুলে একপাশে দাঁড়ালো, যেন শৈলীর আগে বেরিয়ে যাওয়া উচিত। শৈলী বাইরে পা রাখতেই নিশান পেছন থেকে হালকা স্বরে বলল, ভাবিস না যে বেঁচে গেছিস। আঙুলে দাঁতের ছাপ বসে যে কাজটা করলে, সময় আসলে ঠিকই বদলে নেব। আপাতত তোলা রইল। শৈলী আতঙ্কে এক লাফে সামনে গিয়ে দাঁড়ালো, আর নিশান একপাশে ঠোঁটের কোণে দুষ্ট হাসি লুকিয়ে দরজাটা ধীরে ধীরে বন্ধ করলো। আকাশ আজ বেশ ফুরফুরে মন নিয়ে অফিসে এসেছে। মন মেজাজ একদম চাঙ্গা, হবেই বা না কেন। গতরাতে সে একটা জবরদস্ত খবর পেয়েছে। ধানমন্ডির ফ্যাক্টরির কেস পুরোপুরি সলভ। এখন কোনো মতে শুধু গুলশানের পুরনো ফ্যাক্টরির কেসটা সলভ করলেই হয়, তাহলেই খেল খতম। শীষ বাজাতে বাজাতে আকাশ লিফটে ঢুকে পড়ল। লিফটের আয়নায় নিজের প্রতিচ্ছবি এক ঝলক দেখে নিল সে। পরিপাটি শার্ট, গাঢ় রঙের ব্লেজার, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, সব মিলিয়ে বেশ দারুণ লাগছে নিজেকে। মনটা এমনিতেই ফুরফুরে, তার উপর কাজের এত বড় একটা অংশ শেষ হয়ে যাওয়ায় আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। লিফট দোতলায় থামতেই দরজা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে এলো এক যুবতী। আধুনিক পোশাক, উজ্জ্বল লিপস্টিক, চোখে সূক্ষ্ম কাজল টানা দৃষ্টি। মেয়েটার চলাফেরার ভঙ্গিমা এক ধরনের অলিখিত দাপট, একদম স্পষ্ট। সে আকাশের দিকে এক ঝলক তাকিয়ে যেন মৃদু হাসলো, তারপর আয়নায় নিজের চুল ঠিক করতে লাগলো। আকাশ একটু তাকিয়েই আবার নিজের ফোনে মনোযোগ দিল, কিন্তু মেয়েটা তো সহজে ছাড়ার পাত্র নয়। আপনাকে আগে দেখেছি মনে হয়। মেয়েটার গলায় একরকম ইচ্ছাকৃত মাধুর্য ঝরল। আকাশ ঠান্ডা স্বরে বলল, সম্ভবত ভুল করছেন। মেয়েটা এবার এক ধাপ এগিয়ে আয়নায় চোখাচোখি করলো আকাশের সঙ্গে। তাহলে কি মনে করিয়ে দেব? আকাশ বিরক্তি গোপন রেখে বলল, না, দরকার নেই। মেয়েটা এবার একটু হেসে বলল, আপনার মতো সুদর্শন লোকদের এড়িয়ে যাওয়া যায় না, বুঝলেন মিস্টার? আকাশ চোখ সরিয়ে নিয়ে চুপ করে রইল, কিন্তু মেয়েটি থামলো না। সে এবার আলতো করে আকাশের হাতের কাছে এসে দাঁড়ালো, একদম ঘনিষ্ঠভাবে। একটা কথা বলবেন? মেয়েটার কণ্ঠ যেন একটু নরম হয়ে গেল। আকাশ এবার সত্যি বিরক্ত হলো। সে সোজা তাকিয়ে বলল, বলুন, তবে একটু দূরে সরুন আগে। মেয়েটা বেশ বিরক্ত হয়ে চোখ নামিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড কি খুব পজিটিভ? আকাশ ভুরু কুঁচকালো। মেয়েটা এবার ঠোঁট কামড়ে একটু হাসলো, তারপর বলল, থাকলে তো মুশকিল, তবে না থাকলে একটা কফির ইনভাইটেশন দিতে পারতাম আপনাকে। লিফট তখনই টিং করে 7 তলায় থেমে গেল। আকাশ এক মুহূর্ত অপেক্ষা করলো, তারপর ঠান্ডা গলায় বলল, যদি থাকতো তবে সে নিশ্চয়ই এমন বাজে সময় নষ্ট করতো না। মেয়েটা তার কথার উল্টো বুঝে মুচকি হাসলো। আকাশ এবার বেরোতে নিলে মেয়েটা পিছু ডেকে বলে উঠল, আপনার নাম্বারটা? আকাশ তৎক্ষণাৎ ভুরু কুঁচকে তাকাতে মেয়েটা আবারও বলল, অ্যাড্রেসও দিতে পারেন। আকাশ এবার মুখ বাঁকিয়ে ঠোঁট চেপে হেসে বলল, নিশ্চয়ই, কেন নয়। নাম্বার আর অ্যাড্রেসটা লিখে নিন। মেয়েটা বিশ্বজয়ের তৃপ্তি নিয়ে হেসে ফোনে টাইপ করার প্রস্তুতি নিলে আকাশ কলার ঝাঁকিয়ে বেশ ভাব নিয়ে বলে উঠল, লিখুন 017। কুকুরের আড্ডাখানায় যাবেন, সেখানে গেলে নিশ্চয়ই অনায়াসে আমাকে পাবেন। মেয়েটা মুহূর্তে হতভম্ব হয়ে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন বোঝার চেষ্টা করলো সে আসলে যা শুনেছে তা সত্যি শুনেছে কিনা। আকাশের ঠোঁটে একপাশে বাঁকা হাসি ফুটে উঠল। এবার আর মেয়েটাকে একটু সময় না দিয়ে পকেট থেকে ফোন বের করে চোখ নামিয়ে বলল, গুগল ম্যাপে জায়গাটা পেয়ে গেলে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। এই বলে একদম নির্বিকার ভঙ্গিতে লিফট থেকে বেরিয়ে গেল আকাশ। পিছন থেকে মেয়েটার মুখে একটা বিশ্রী রকমের বিব্রত ভাব ফুটে উঠল। এই লোকটা সিরিয়াসলি? সে এতক্ষণ ধরে যা ভেবে রেখেছিল পুরোটা এক মুহূর্তে গুড়িয়ে গেল। জিতে যাওয়ার স্বপ্ন দেখেছিল, অথচ পরিণতি হলো উল্টো। আকাশ লিফটের দরজা বন্ধ হয়ে যেতে দেখলো, তারপর নিজের ফোনের স্ক্রিন দেখে হাসলো। আজকের দিনটা আরো একটু ভালো হয়ে গেল। বিড়বিড় করে বলে উঠল, শালা লাফাঙ্গা মেয়ে। তুই কি নিশানকে ভালোবাসিস? সকাল সকাল নিজের মায়ের মুখে এমন ভয়ানক প্রশ্ন শুনে আতঙ্কে বিস্ফোরিত নয়নে তাকালো মিমি। কপালে রীতিমতো বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার।
ঠোঁট ফাঁক করে মিমি হতবাক হয়েই তাকিয়ে রইল তার মায়ের দিকে। রাশিদা তালুকদার এখনো বেশ স্বাভাবিক কিন্তু গম্ভীর অভিব্যক্তি নিয়ে অপেক্ষা করছেন নিজের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরের জন্য। দুহাতে বুকে গুজে চোখ সরু করে তাকিয়ে থাকলো মিমির দিকে। হ্যাঁ, মিমি নিশানকে ভালোবাসে, এটা নতুন কিছু নয়। সেই অনেকদিন আগে থেকেই সে এই পুরুষের মত্ত হয়ে গেছে, কিন্তু তাই বলে এভাবে সরাসরি স্বীকার কখনোই করেনি মিমি। আজ পর্যন্ত কাউকে এই বিষয়ে কোনো কথা বলেনি। সে যে নিশানকে পছন্দ করে এটা তার বেস্ট ফ্রেন্ড দিয়া ছাড়া আর কেউ জানে না। রাশিদা আবারও ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞাসা করেছি তোকে মিমি? মিমি এবার ঢোক গিলে চোখ নামিয়ে ফেলে, ঠোঁট চেপে মিনমিন করে বলে, এসব কি বলছো মা? আমি মানে কেন আমি? রাশিদা এবার তার শাড়ির আঁচলের ভেতর থেকে একটা রঙিন কাগজ বের করলেন, যেটাতে স্পষ্ট লেখা আছে, নিশান ভাই, আই মিস ইউ। কবে আপনি আমার মনের কথা বুঝবেন? ভয়ে আতঙ্কে প্রায় জ্ঞান হারানোর উপক্রম হলো মিমির। কিছুদিন আগে কলেজে ক্যান্টিনে বসে সে এই কাজ করেছে এবং রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের নিচে ভাঁজ করে রেখে দিয়েছে। কিন্তু মিমি ঘুণাক্ষরেও টের পায়নি যে এই কাজটা রাশিদার হাতে চলে যাবে। হাতের তালু রীতিমতো ঘেমে গেছে মিমির। দিক বিদিক হারিয়ে দিশা পাচ্ছে না সে। কি করবে কিছুই মাথায় আসছে না। মিমির ভয়ার্ত অবস্থা দেখে রাশিদা এবার কাগজটা সাইডে রেখে নরম কণ্ঠে বলল, সত্যি কথা বল মিমি, যেটা জিজ্ঞেস করেছি সরাসরি উত্তর দে। তোর ভালোর জন্যই বলছি, তোর উত্তরের ভিত্তিতেই আমাকে এগোতে হবে। মিমি আবারও অবাক হয়ে তাকালো। মানে পরে বুঝবি, এখন সত্যি করে বল মা, নিশানকে পছন্দ করিস, ভালোবাসিস ওকে? মিমি এবার ঠোঁট ভিজিয়ে মাথা নামালো, চোখ খিচে বন্ধ করে সন্তর্পণে উপর নিচ মাথা নাড়িয়ে নীরবে বুঝিয়ে দিল, হ্যাঁ, সে ভালোবাসে। রাশিদা কোনো রকম প্রতিক্রিয়া দিলেন না, শুধু নীরব থেকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন তার মেয়েকে। যমজ দুবোনের মধ্যে মিমি একটু বেশি চঞ্চল। রিমির থেকে মিমি সব সময় বেশি উৎফুল্লিত, প্রফুল্ল মনের ছিল। ছোট থেকেই তাদের দুজনের কোনো আবদার অপূর্ণ রাখেননি রাশিদা তালুকদার। এমনকি তাদের বাবা বেঁচে থাকার সময়ও তারা কখনো অভাবের মধ্যে ছিল না। কিন্তু সেই দুর্ঘটনার পর স্বামীকে হারিয়ে এই দুই মেয়েকে নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাশিদা ভেঙে পড়েছিলেন। পরবর্তীতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন মেয়েদের তাদের বাবার অভাবটা বুঝতে দেবেন না, জীবনের সব সময় তাদের সমস্ত আবদার পূরণ করবেন। মিমি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখেছিল, এবার একটু দম নিল, কিন্তু বুকের ধুকপুকানি কমছে না একটু। রাশিদা তালুকদারের মুখাবয়ব এখনো কঠোর নয়, আবার একদম নরমও নয়, যেন তিনি আরো কিছু ভাবছেন, আরো কিছু যাচাই করছেন। কেন জানি মিমির মনে হলো মা হয়তো কিছু একটা ঠিক করে ফেলেছেন, কিন্তু কি? তার কি রাগ হয়েছে? তিনি কি নিশান ভাইয়ের ব্যাপারে জানতেন, নাকি আজই প্রথম জানতে পারলেন? মিমির মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কিন্তু সে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করতে পারল না, শুধুই এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মায়ের দিকে। রাশিদ আবার ধীর স্থির কণ্ঠে বললেন, কতদিন ধরে? মিমির দম আটকে আসলো। কি বলবে? সত্যি বলবে নাকি এড়িয়ে যাবে? মাকে মিথ্যে বলার অভ্যাস নেই তার, তাই সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে ফিসফিস করে বলল, 2 বছর। রাশিদ এবার দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে এক অদ্ভুত অনুভূতি খেলে গেল, যেন হতাশা, বিস্ময় আর কিছুটা দুঃখ মিশে আছে তাতে। কিন্তু তিনি কোনো কিছু বললেন না। মেয়েটা তাহলে স্কুলের গণ্ডি পার করার আগে থেকে নিশানকে পছন্দ করত। এটাকে কি তিনি আবেগ ধরবেন নাকি ভালোবাসা? পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। ঘরের দেয়ালও যেন কানে পেতে রেখেছে এই মুহূর্তে কি হতে যাচ্ছে তা জানার জন্য। অবশেষে অনেকক্ষণ চুপ থেকে রাশিদা তালুকদার অদ্ভুত এক প্রশান্ত কণ্ঠে বললেন, ভালো, তাহলে এবার নিশানের কথাটা শোনা যাক। ও কি চাই সেটাও জানা দরকার, তাই না? মিমি আতকে উঠে তাকালো নিশান ভাইয়ের কাছে। এটা জানাবে কেন? কি হতে চলেছে এখন? মিমি তড়িঘড়ি করে রাশিদার বাহু ধরল। মা, নিশান ভাই কিচ্ছু জানে না, তুমি প্লিজ কিচ্ছু বলো না ওনাকে, আমার কথাটা আগে। রাশিদা তালুকদার মিমির হাতের স্পর্শ অনুভব করেও স্থির রইলেন। মেয়েটার কণ্ঠে আতঙ্ক, চোখে অসহায় আবেদন, কিন্তু তিনি ভ্রু পর্যন্ত নাড়ালেন না। তোর কথা আগে কি? ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলেন তিনি। মিমি গলায় আসা কথা গিলে ফেলল। কি বলবে, কিভাবে বোঝাবে? নিশান ভাই যদি জানতে পারেন তাহলে কি ভাববেন? তিনি কি অবাক হবেন, না বিরক্ত, রাগ করবেন? নাকি? মিমির বুক ধক করে উঠল।
সে কাপা কণ্ঠে বলল, নিশান ভাই আমাকে ছোটবেলা থেকে ছোট বোনের মতোই দেখে মা। তিনি আমাকে কখনোই সেইভাবে দেখেননি। তুমি যদি কিছু বলো তাহলে সব শেষ হয়ে যাবে। আমি চাই না উনি আমাকে নিয়ে অন্যভাবে ভাবুক। আমি চাই না আমাদের সম্পর্ক অস্বস্তিকর হয়ে যায়। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো তার। রাশিদ এবার মুখ ফিরিয়ে মিমির চোখের দিকে এক দৃষ্টিতে তাকালেন, গভীর অনুসন্ধানে দৃষ্টি। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই নিশ্চিত ও তোকে শুধুই ছোট বোন ভাবে? মিমি হতবাক হয়ে গেল। এই প্রশ্ন কেন? নিশান ভাই কি কখনো কিছু ইঙ্গিত দিয়েছেন? না, তা তো নয়। নিশান ভাই তো সবসময় গম্ভীর, শান্ত স্বভাবের, কখনো কোনো উল্টাপাল্টা কিছু বলেননি, কিছু বোঝানোনি। তাহলে মা এই প্রশ্ন করলেন কেন? মানে? অবাক কণ্ঠে ফিসফিস করলো মিমি। রাশিদ একদম স্থির গলায় বললেন, মানে তুই যা ভাবছিস তা হয়তো সম্পূর্ণ সত্যি নাও হতে পারে। নিশানের দিকটাও তো দেখা দরকার মিমি। মিমি কিছু বলার আগেই তিনি চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। এই ব্যাপারে কথা না বলে আমি থাকতে পারবো না। আমি নিশানের সাথে কথা বলবোই। মিমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখন কি হবে? হঠাৎই রাশিদা মুচকি হেসে বললেন, আমি আমার মেয়েদের কোনো আবদার অপূর্ণ রাখি না, ইনশাল্লাহ। জীবনের এত বড় একটা সিদ্ধান্তেও আমি আমার মেয়েকে অসন্তুষ্ট রাখবো না। জীবনে হয়তো এই প্রথম আমার মিমি একজন সঠিক ব্যক্তি পছন্দ করেছে। দেখা যাক কি হয়। মিমি বিস্মিত হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। ঠিক শুনেছে তো? মা রাজি? মানে মা চান সে নিশান ভাইকে পাবে? মুহূর্তের মধ্যে মিমির বুকের উপর জমে থাকা অজস্র ভয় শঙ্কা হাওয়ায় মিলিয়ে গেল। চোখে চকচকে আলো ফুটল। সে অবিশ্বাসী গলায় বলল, মানে তুমি বাধা দিচ্ছ মা? তুমি চাও আমি নিশান ভাইকে? রাশিদা তালুকদার হালকা হাসলেন। আমি চাচ্ছি তোর খুশি। আমার মেয়ে যদি কাউকে ভালোবাসে আর সেই ছেলে যদি সঠিক মানুষ হয় তাহলে আমি কোনো বাধা দেব? মিমির মুখে উজ্জ্বল হাসি ফুটে গেল, গালে লাল আভা ছড়িয়ে পড়ল। সে এক লাফে রাশিদার গলায় ঝাঁপিয়ে পড়ল। ও মা, তুমি সেরা! রাশিদা মাথা নাড়লেন, তবে তার চোখে দুষ্টুমি ঝলকে উঠল। কিন্তু কিন্তু কি? রাশিদা হালকা ভুরু উঁচিয়ে বললেন, তুই ভাবছিস আমি বাধা দিচ্ছি না মানেই তোর বিয়ে ঠিক হয়ে গেল? নিশান কি চায় সেটাও তো জানতে হবে, তাই না? মিমির হাসিটা জমে গেল। তার চোখের সামনে আবারও ভয়ের ছায়া নেমে এলো। নিশান ভাই কি চান? যদি তিনি তাকে সত্যি শুধু ছোট বোন হিসেবে দেখেন, যদি এই কথা শুনে দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু আজ মিমির মধ্যে একটা নতুন সাহসও জন্মেছে। তার মা যখন তার পাশে আছে তখন সে যে করেই হোক নিশান ভাইয়ের মনের কথা জানবেই। এখন যা পড়তে বস। ওই রাত বিরাতে আর গুনগুন করে গান করিস না। রাশিদার কথায় মিমি ঝট করে বাস্তবে ফিরে এলো। মাথা নিচু করে লজ্জায় হাসলো। ইস, মা কিভাবে যেন সব বুঝে ফেললো। ঠিক আছে মা। দ্রুত নিজের পড়ার টেবিলের দিকে পা বাড়ালো মিমি। কিন্তু মন তো আর সেখানে নেই। নিশান ভাইয়ের ভাবনার সাগরে ডুবে গেছে সে। নিশান ভাই কি জানেন কেউ তাকে এভাবে ভালোবাসে? যদি জানতেন তাহলে কি এতদিন এড়িয়ে যেতেন? নাকি তিনি সত্যি তাকে ছোট বোনের মতোই দেখেন? টেবিল থেকে বই নিয়ে মিমি বিছানায় বসে বই খুলল ঠিকই, কিন্তু এক লাইনও পড়া হচ্ছে না। চোখ আটকে যাচ্ছে ফোনের স্ক্রিনে। একবার কি মেসেজ দেবে নিশান ভাইকে, কিন্তু কি বলবে? এদিকে বাইরে বসে রাশিদা তালুকদার হাসলেন। মেয়ের চঞ্চলতা তিনি ভালোই বোঝেন। নিশান কিভাবে নেবে ব্যাপারটা সেটা তিনিও জানেন না, কিন্তু একটা কথা নিশ্চিত, তার মেয়ে জীবনে প্রথমবার নিজের অনুভূতির জন্য লড়তে চাইছে, আর তাতে তিনি সব সময় পাশে থাকবেন। রাশিদা তালুকদার ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে বারান্দার দিকে গেলেন। মাথায় এখন নতুন চিন্তার ঢেউ আশ্রয় পড়ছে। নিশানের ব্যাপারে মিমির অনুভূতি জানার পর মনে শান্তি এসেছিল, কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। শৈলীর ঘর গোছানোর ওই সময়ে তার বিছানায় খোলা পড়ে থাকা ডায়েরিটা চোখে পড়েছিল রাশিদার। কখনো শৈলীর ব্যক্তিগত জিনিসে হাত দেননি তিনি, কিন্তু সেদিন কেন যেন কৌতূহল হলো। হয়তো ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পেরেছিল কিছু। যেই পাতায় রাশিদার চোখ পড়েছিল, ডায়েরির ওই পৃষ্ঠায় গাঢ় কালো কালি দিয়ে লেখা ছিল, নিশান ভাই, আমি আপনাকে খুব। শৈলী বাকিটুকু কেটে দিয়েছে, কিন্তু তাতেই রাশিদার পক্ষে বোঝা যথেষ্ট হয়েছে। মিমি আর শৈলী দুই বোনের ভালোবাসা এক মানুষকে কেন্দ্র করে। রাশিদা দীর্ঘশ্বাস ফেললেন। এবার কি হবে? দুজনের কেউই হয়তো জানে না
আর নিশান নিজেও কিছু বুঝতে পারছে না কিভাবে সামলাবেন তিনি এই জটিলতা। কার মন ভাঙবে, কার ইচ্ছা পূরণ হবে। বারান্দার রেলিংয়ে হাত রেখে দূরের আকাশের দিকে তাকিয়ে রইলেন রাশিদা তালুকদার। সবকিছুর সমাধান হয়তো সময়ই দেবে, কিন্তু এই সময়টা কেমন যাবে তা ভেবে এক অজানা দুশ্চিন্তা ছড়িয়ে পড়লো তার মনের ভেতর। তিনি নিজের মেয়ের মনও ভাঙতে পারবেন না, আবার আদরের ভাতিজার শৈলীকেও কষ্ট দিতে পারবেন না। রাশিদা ভাবতেও পারছেন না যে শৈলী নিশানকে ভালোবাসে। আচ্ছা, নিশানের অনুভূতিটা কি? রাশিদা নিষ্ঠুরতার পরিচয় দিয়ে মনে মনে খুব করে চাইলেন নিশান যেন শৈলীকে ভালোবেসে না ফেলে, নইলে মিমি যে খুব কষ্ট পাবে। রাশিদা তালুকদার চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য। বুকের ভেতর অস্থিরতা যেন আরো বেড়ে গেল। নিশান যদি শৈলীকে ভালোবেসে ফেলে তাহলে মিমির কি হবে? সেই কবে থেকে মেয়েটা নিশানকে পছন্দ করে, আর আজ যখন সে তার মনের কথা জানাতে চায় তখনই জটিলতা। তিনি মনে মনে নিজেকেই প্রশ্ন করলেন, এটা কি শুধু কাকতালীয়, নাকি নিয়তির নিষ্ঠুর খেলা? নিশান কি চায় সেটা জানা জরুরি, কিন্তু সেই জানাটা যদি মিমির স্বপ্ন ভেঙে দেয়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাশিদার বুক থেকে। তিনি জানেন এক সময় থেকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কোন দিকে যাবেন, কার জন্য নিজের মন কঠোর করবেন? আকাশের দিকে তাকিয়ে রাশিদা তালুকদার নিজের ভাগ্যকেই প্রশ্ন করলেন। এই পরীক্ষার জন্যই কি আমাকে মা বানিয়েছিলি? রান্নাঘরে ধোয়া উঠছে ফুটন্ত ভাতের হাঁড়ি থেকে। হাত পাখা দিয়ে আঁচ ঠিক করতে করতে খাদিজা তালুকদার মৃদু স্বরে গুনগুন করছেন। রান্নাঘরের জানালা দিয়ে আসা বাতাস তার শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর তিনি হাঁড়ির ঢাকনা সরিয়ে ভাতের অবস্থাটা দেখে নিলেন। ঠিক তখনই পায়ের শব্দ শুনে পেছনে তাকালেন। রাশিদা তালুকদার চুপচাপ রান্নাঘরে ঢুকলেন। চোখে মুখে একটা গভীর ভাবনা খেলা করছে। খাদিজা তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোর মন মেজাজ এমন থমথমে কেন রাশিদা, কি হয়েছে? রাশিদা কোনো উত্তর দিলেন না, শুধু একটা চেয়ার টেনে বসে পড়লেন। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি কি খাদিজাকে বলবেন শৈলীর ডায়েরির কথা, নাকি না না না, এখনই এসব বলা ঠিক হবে না। খাদিজা এবার হাতের খুন্তিটা পাশে রেখে ধীর কণ্ঠে বললেন, আমাকে কিছু বলবি নাকি? রাশিদা গভীর নিঃশ্বাস ফেললেন। তার সামনে এক কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে আছে, যেখান থেকে বের হওয়া সহজ হবে না। এখন যদি সে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে শৈলীর বিষয়টা বলে দেয়, তাহলে খাদিজা শৈলীকে খুন করে দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আবার এখন যদি মিমির বিষয়টা বলতে চায়, তাহলে একটা ঝামেলা হবে। মিমির বিষয়ে কথা বলার জন্য রাশিদা সিদ্ধান্ত নিলেন, প্রথমে নিজের ভাইয়ের সাথে কথা বলবেন। না ভাবি, কিছু বলবো না, শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঘরে গেলাম, সাহায্য লাগলে ডাক দিও। বলেই রাশিদা দ্রুত পায়ে ঘরে চলে গেলেন। এদিকে খাদিজা মুখ বাঁকালেন। তিনি মনে মনে ভেবে নিলেন যে রাশিদা কাজের ফাঁকি দেওয়ার জন্য এখান থেকে চলে গেল। খাদিজা তালুকদার ভাতের পাত্র চুলা থেকে নামিয়ে ঢাকনা চাপা দিলেন। তারপর এক হাতে আঁচল সামলে অন্য হাতে মাটির গ্লাসে পানি ঢাললেন। কিছুক্ষণ পর ভাতের পাত্র পাশে একটা থালা রেখে ধীর কণ্ঠে ডাক দিলেন, শৈলী, এই শৈলী, নবাবজাদি কোথায় আছিস, নিচে আয়। শৈলী তখন বারান্দায় দাঁড়িয়ে নিচের বাগানে তাকিয়েছিল। খাদিজার ডাক শুনতে দ্রুত ঘুরে এলো। সে দ্রুত ওড়না ঠিক করে তড়িঘড়ি করে নিচে নামলো। জি বড়মা, বলো। খাদিজা শৈলীর দিকে তাকিয়ে বললেন, শোন, একটু আগে নিশান আমাকে কল করেছিল, দুপুরে বাড়িতে আসবে না, ও নাকি আজকে অফিসেই লাঞ্চ করবে। আমার ছেলেটা তো আবার বাইরের জিনিস খুব একটা খেতে পারে না, আমি টিফিন রেডি করে দিচ্ছি, তুই নিশানের অফিসে গিয়ে খাবারটা দিয়ে আয়। চোখ বড় করে তাকালো শৈলী। আমতা আমতা করে বলল, আমি? খাদিজা রেগে গেলেন। এমনিতে মেয়েটার ঢং সহ্য হয় না তার। সারাদিন পায়ের ওপর পা তুলে খায় আর ঘুমায়। তিনি খেপে গিয়ে বললেন, তুই না তো কে, আমি যাব, মিমি যাবে নাকি রিমি যাবে? ওদের পড়াশোনা নেই আর তুই শুধু সারাদিন খাবি আর ঘুমাবি? তুই তো বাড়িতে বসেই আছিস, একটু যেতেই তোর হাত পা ব্যথা হয়ে যাবে। নিশানের অফিস এখান থেকে একটু রাস্তা, রিক্সাতে যাবি আর খাবারটা দিয়ে চলে আসবি। শৈলী ঠোঁট ভেজালো। নিশানের অফিসে হাজারবার যেতেও তার কোনো সমস্যা নেই। সমস্যা হলো নিশানের সামনে দাঁড়ানো। একবার ঠোঁট চেপে ধরল সে। নিশান ভাইয়ের সামনে দাঁড়ানোয় এখন সবচেয়ে কঠিন তার জন্য।
সে কিভাবে যাবে? যদি তার চোখের ভাষা সব বলে ফেলে, যদি নিশান ভাই বুঝে ফেলে যে সে, শৈলী দ্রুত মাথা ঝাঁকালো। নিজের চিন্তাগুলো সরিয়ে দিতে হবে। মৃদু স্বরে বলল শৈলী, মাথা নেড়ে বলল, ঠিক আছে বড় মা, তুমি টিফিন বক্সটা রেডি করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি।